এসেছি ডক্টর সুজয় দাশগুপ্তর চেম্বারে। হ্যাঁ, স্যারের পরিচয় আর আলাদা করে দিতে হবে না, স্যারকে সবাই ভালো মতো চেনেন। উনি আইভিএফ স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। নমস্কার স্যার। নমস্কার। স্যার, তো আমার জিজ্ঞাসা রয়েছে, যেটা কমন, যেটা আমরা পেশেন্ট ডিল করতে গেলে সবসময় অনেক সময় পাই, সেটা হচ্ছে এই যে আইভিএফ মানে এটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে কি শরীরের বাইরে, ফার্টিলাইজেশন মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটিয়ে যে ভ্রূণ তৈরি হয় সেটা। আমরা জানি যে এই ফার্টিলাইজেশন নর্মালি শরীরের ভেতরে হয়, এটা যদি শরীরের বাইরে হয় যাকে বাংলা কথা বলা হয় টেস্ট টিউব বেবি। কিন্তু তার মানে এই নয় যে বেবিটা টেস্ট টিউবেই বড় হচ্ছে। টেস্ট টিউব বেবি কথাটা চলে আসছে কিন্তু কথাটা ঠিক তো, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আইভিএফ মানে কি করা হয়, একজন মহিলার থেকে এগ কালেক্ট করা হয়, কিন্তু এগ কালেকশানের আগে সেই মহিলাকে 10 থেকে 15 দিন কিছু ইনজেকশন নিতে হয়, হরমোন ইনজেকশন, যাতে এগগুলো ঠিকমতো বড় হয়। মনে রাখতে হবে আইভিএফ কিন্তু কোনো পেইনফুল প্রসিডিওর নয়। এটা খুব ভ্রান্ত ধারণা যে আইভিএফ পেইনফুল, আইভিএফ মোটেই পেইনফুল প্রসিডিওর নয়। যখন এগগুলো বড় হয় তখন আন্ডার অ্যানেস্থেশিয়া শরীরের মধ্যে সূঁচ ঢুকিয়ে এগগুলোকে কালেক্ট করা হয়। একই সাথে হাজবেন্ডের থেকে শুক্রাণু কালেক্ট করা হয়। হাজবেন্ড নর্মালি শুক্রাণু দিতে পারেন ম্যাস্টারবেশন করে। যদি দেখা যায় হাজবেন্ডের স্পার্ম কাউন্ট ভীষণ কম আছে, তাহলে কখনো কখনো টেসা বা টিসি অর্থাৎ হাজবেন্ডের অন্ডকোষে কেটে বা সূচ ঢুকিয়ে স্পার্ম নেওয়া হয়। তারপর ল্যাবরেটরিতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটানো হয়, যাকে বলা হয় ফার্টিলাইজেশন। তারপর যে ভ্রূণ তৈরি হলো সেই ভ্রূণটাকে ইউট্রাসের মধ্যে দেওয়া হয়। কখনো কখনো যে মাসে এগ কালেকশন করা হলো সে মাসেই ট্রান্সফার করা হলো ভ্রূণটাকে, যাকে বলা হয় ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। কখনো কখনো ভ্রূণটাকে ফ্রিজ করে রেখে পরবর্তীকালে ট্রান্সফার করা হয়, যাকে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। তার 2 সপ্তাহ বাদে তারা জানতে পারেন যে প্রেগনেন্সির রেজাল্ট হলো কি হলো সেটা। স্যার, আরেকটা প্রশ্ন চলেই আসে খুব কমনলি, যারা হচ্ছে একটু ওল্ড এজ, মানে চলতি কথা বলতে গেলে 40 এর উপরে, মানে 40 ক্রস করলে কি মহিলাদের আইভিএফ প্রসেসে যেতে হচ্ছে নাকি নরমালি? না দেখুন, আইভিএফ কিন্তু 40 ক্রস করলেই যেতে হবে এরকম নয়। কিছু কিছু জিনিস আছে শুধুমাত্র বয়সের উপরে ডিপেন্ড করে না যে আইভিএফ লাগবে কিনা। কিছু কিছু দম্পতি আছেন যাদের আইভিএফ ছাড়া অন্য উপায় নেই, যেমন যাদের হাজবেন্ডের স্পার্ম কাউন্ট 0 অথবা অত্যন্ত কম, যাদের হাজবেন্ডের ইজাকুলেশন বা বীর্যপাতের সমস্যা হচ্ছে, যেসব মহিলার ল্যাপারোস্কোপিতে দেখা গেছে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে অথবা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস আছে, যেসব মহিলার ওভারি কাজ করছে না, প্রিম্যাচিওর মেনোপজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আইভিএফ ছাড়া উপায় নেই। বাকিদের ক্ষেত্রে যদি দেখা যায় অন্য সব পদ্ধতি ফেল করে, যেমন পিসিওএস, শুক্রাণুর সামান্য সমস্যা, মাইল্ড এন্ডোমেট্রিওসিস অথবা আনএক্সপ্লেন্ড অর্থাৎ সব রিপোর্ট ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আইভিএফই প্রথমে দরকার এরকম নয়। কিন্তু যদি দেখা যায় অন্য সব ট্রিটমেন্ট ফেল করলো, ওষুধ দিয়ে নর্মালি ট্রাই করা অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশানে হলো না, আইইউআইতে হলো না, তখন তারা আইভিএফে যেতে পারেন। 40-র ওপরে আইভিএফ লাগার সম্ভাবনা বেশি, কিন্তু 40 ইয়ার্স মানেই আইভিএফ লাগবে এটা কিন্তু ঠিক ধারণা নয়। ঠিক বলেছেন স্যার। আরেকটা জিনিস, এই যে যারা আইভিএফ নিয়ে মানে আইভিএফ করে প্রেগন্যান্সি আসছে এবং নরমাল প্রেগন্যান্ট লেডি, দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দুটোর মধ্যে প্রাথমিক অবস্থায় কিছু ডিফারেন্স থাকে, যেমন আইভিএফ এর ক্ষেত্রে প্রথম 2-3 মাস কিছু এক্সট্রা ওষুধ চলে, কিছু হরমোন ওষুধ এক্সট্রা চলে। কিন্তু মনে রাখতে হবে বাকি সব কিন্তু নর্মাল প্রেগনেন্সির মতোই, বমি হওয়া, বাচ্চা পেটে বড় হওয়া, বাচ্চার যে মুভমেন্ট বোঝা, ডেলিভারি হওয়া, সব কিছু কিন্তু নর্মাল প্রেগনেন্সির মতোই। হ্যাঁ, আইভিএফ এর ক্ষেত্রে একটু যত্ন অতিরিক্ত বেশি লাগে, কিন্তু তার মানে এই নয় যে আইভিএফ মানে শুয়ে থাকা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বরং দেখা গেছে আপনি যদি শুয়ে থাকেন তাহলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বাড়ে। এটা কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, আইভিএফ মানে কিন্তু শুয়ে থাকা নয়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কিছু কিছু কমপ্লিকেশন দেখা গেছে নর্মাল প্রেগনেন্সিতে যতটা হতে পারে। দেখুন, যে কোনো প্রেগনেন্সিতে যে কোনো মায়ের কমপ্লিকেশন হতে পারে, যে কোনো বয়সেই, সেটা বাচ্চার হোক মায়ের হোক। আইভিএফে সেই কমপ্লিকেশনগুলো হওয়ার সম্ভাবনা সামান্য বাড়ে, যেমন মিসক্যারেজ, মায়ের প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, ব্লিডিং হওয়া, সময়ের আগে ডেলিভারি হওয়া, বাচ্চার ওজন কম হওয়া, সেগুলো কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে হতে পারে। আইভিএফে সেই রিস্কটা সামান্য বেশি থাকে। তার মানে এই নয় যে যারা আইভিএফ করছেন সবারই এই সমস্যা হচ্ছে। বেশিরভাগ আইভিএফ প্রেগনেন্সিতে কিন্তু কোনো কমপ্লিকেশন হয় না, সবার কিন্তু নর্মাল প্রেগনেন্সির মতোই সব ঠিকমতো চলতে পারে। ঠিকই বলছেন স্যার। আরেকটা জিনিস প্রশ্ন থেকেই যায় অ্যাজ এ ডায়েটিশিয়ান, সেটা হচ্ছে যখন আইভিএফ, যারা আইভিএফ প্ল্যান করছে বা প্ল্যানিং এ যাবে, তো তাদেরকে অনেক সময় সাজেশন দেওয়া হয় বিভিন্ন ক্লিনিক থেকে যে 10 to 15 কেজি রিডাকশন করুন উইদিন আ মান্থ। এটা কতটা আপনি মেনে নিচ্ছেন বা কতটা? দেখুন, প্রথম কথা, এটা সম্ভব নয়। 1 মাসের মধ্যে 10 থেকে 15 কেজি মানে কমানো কোনোভাবেই সম্ভব নয়। ইন জেনারেল আমরা যেটা বলি পেশেন্টদেরকে, আমরা বলি হ্যাঁ ওয়েট নর্মাল থাকা হচ্ছে বাঞ্ছনীয়, বিশেষ করে পেটে যেন ফ্যাট না থাকে।
কিন্তু আপনার ধরুন ওজন আছেও আপনার 90 কেজি, আপনাকে যদি আমি বলি 50 কেজি আপনার আইডিয়াল ওজন করা, আপনি কিন্তু কখনোই 50 কেজি করতে পারবেন না। কিন্তু দেখা গেছে যদি আপনি 50 কেজি করতে নাও পারেন, শুধু 1 মাসের মধ্যে নয়, হয়তো 6 মাসের মধ্যে আপনি 50 কেজি করতে পারবেন না 90 থেকে। কিন্তু দেখা গেছে যদি দেখা যাচ্ছে আপনার 5 to 10% ওজনও কমে, অর্থাৎ এই যে 90 কেজি আপনার আছে তার থেকে যদি আপনার 5-10 কেজিও যদি ওজন কমে, সেটারও দেখা গেছে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। অর্থাৎ সেটাও কিন্তু আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়াতে পারে, আপনার মিসক্যারেজের সম্ভাবনা কমাতে পারে এবং হেলদি প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। অর্থাৎ একদম মানে 10-15 কেজি কমাতে পারলে খুব ভালো হয়, কিন্তু সেটাও যদি না পারেন অন্তত যদি দেখা যায় 5 to 10% ওয়েট কমান, সেটাও কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। তার মানে কথাটা এখান থেকে কারেকশনটা করা উচিত যে 10 থেকে 15 কেজি ওজন কমানোটা ভালো, কারণ কি ভালোর দিকে লিড করছে, কিন্তু উইদিন আ মান্থ কথাটা এটা ভুল। মানে এটাই আমি সবসময় পেশেন্টদের কাউন্সিলিং বলতে চাই, বাট পেশেন্ট এসে বলছে না আমাকে ডক্টর বাবু বলেছে যে মাসে 10 থেকে 15 কেজি কমিয়ে দাও, কিন্তু এই জায়গাটাতেই আমার একটা মানে বলার বিষয়। হ্যাঁ, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন ওজন বেশি থাকলে অবশ্যই আইভিএফ এর আউটকাম ভালো হয় না, এগের কোয়ালিটি খারাপ হয়, এমরাও ঠিকমতো তৈরি হয় না, প্রেগনেন্সি আসে না বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু মহিলা আছেন যাদের কিন্তু আবার এই ওজন কমানোর জন্য আমরা পরে আইভিএফ করবো, আপনি ওজন কমিয়ে আসুন তারপর আইভিএফ করবো, সেই সময়টা কিন্তু আমরা দিতে পারি না। যাদের ডিমের সংখ্যা কম আছে, এমএইচ কম আছে বা যাদের বয়স বেশির দিকে, তাদের কিন্তু আমরা অতটা সময় অ্যাফোর্ড করতে পারি না। সিমিলারলি যেসব মহিলাদের ধরুন পুরুষের হাজবেন্ডের স্পার্ম কাউন্ট খুব কম আছে, তাদেরও কিন্তু আমরা এই সময়টা দিতে পারি না, কারণ যত দিন যাবে রেজাল্টগুলো আরও খারাপ হতে থাকবে। তাও আমরা তাদেরকে বলি যতটা সম্ভব ওজন কমান, ডায়েট এক্সারসাইজ করুন। অ্যাটলিস্ট অনেকে ভাবেন কি আমি তো পারবো না তাহলে করবো না, সেটার থেকে দেখুন কিছু না কমানোর থেকে অল্প কিছু কমানো ভালো। আচ্ছা, এবার আমি একটু আপনাকে কিছু প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে ধরুন প্রেগনেন্সির আগে ওয়েট লস, যেটা কারণ দেখুন আমরা ডাক্তার হিসেবে পেশেন্টদেরকে আপনাদের কাছে পাঠাই ওজন কমানোর জন্য। তো আমরা জানতে চাইবো পেশেন্টদেরকে আপনারা কি অ্যাডভাইস দেন, যারা ধরুন প্রেগনেন্সি প্ল্যান করছেন, প্রেগনেন্সির আগে ওজন কমানোর জন্য আপনারা কি অ্যাডভাইস দেন পেশেন্টদেরকে? প্রথমত স্যার আমি এটা বলবো যে মানে যে কোনো প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি হোক এবং আইভিএফ রিলেটেড প্রেগনেন্সি হোক, সেক্ষেত্রে থেকে নিজেকে ফিট রাখাটা খুবই দরকার। এবং যে হেন প্রকারে আমি ওয়েট লস করে ফেলবো এবং আমি প্রেগনেন্সিকে কনসিভ করবো এবং আমি ভাববো যে আমার ইন ফিউচার কোনো মিসক্যারেজের সম্ভাবনা হবে না, সেখান থেকে আমি বলবো যে যত দূর দূরে থাকা যায়। কারণ কি হেলদি রিডাকশনটাতে আমি বেশি মানে মনোযোগ সহকারে করতে বলি যে আপনারা রিডাকশন ভাববেন না যে আমাকে মাসে এত কেজি রিডাকশন করতে হবে, প্রত্যেকটা মানুষের মেটাবলিজম রেটের উপরে রিডাকশনটা ডিপেন্ড করে। সো হেলদি রিডাকশনটা একমাত্র পার্সোনালাইজড হোমমেড ডায়েট প্ল্যান বা যেখানে যেখানে আমাকে কিছু মডিফাই করা দরকার সেটা, এবং অবশ্যই এক্সারসাইজটা ইনক্লুডেড থাকে। কিন্তু অনেকেই আজকাল দেখেছি যে আনহেলদি কিছু প্ল্যানিং, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো একটা প্ল্যানিং ফলো করলাম বা কিটো ডায়েট করলাম বা একদম ফ্যাট ফ্রি ডায়েট করে ফেললাম এবং সেটা করে লস করে যে কোনো প্রকারে আমি প্রেগনেন্সি বা আইভিএফ এ গেলাম। সেখানে কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে যে প্রেগনেন্সিটাতে, যেটা আমরা আগে পুরোনো আমাদের মা ঠাকুমারা বলে থাকেন যে প্রেগনেন্সিতে তো তুমি নিজের জন্য করছো না, তুমি আরেকজন বেবির জন্য তুমি তাকে নারিশ করছো, তাকে বড় করছো বা তার মানে তার ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে যদি বডি ম্যালনারিশ থাকে একজন মায়ের, সেক্ষেত্রে কনসিভটা বা এই যে ডিউরিং প্রেগনেন্সি কমপ্লিকেশন হওয়াটার সম্ভাবনা বেশি। তাই বডি যদি ম্যালনারিশ না থাকে, নারিশড ওয়েতে হেলদি রিডাকশন হয়, তাহলে কনসিভে কোনো মানে ডিউরিং প্রেগনেন্সি কোনো কমপ্লিকেশনস হয় না। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জানতে চাইবো, এটা তো নর্মাল সবার প্রেগনেন্সির জন্য বললেন, যারা আইভিএফ প্ল্যান করছেন, আইভিএফ এর আগে তাদের নিউট্রিশনাল সাপোর্ট কি, নিউট্রিশনাল সাপোর্ট দরকার, তারা কিভাবে তাদের নিজেদের অর্থাৎ পুষ্টির যত্ন নিতে পারেন, শরীরের যত্ন নিতে পারেন, সেটা আমরা একটু জানতে চাই। স্যার ভালো প্রশ্ন করেছেন। প্রথমত যদি কেউ আইভিএফ প্ল্যান করতে চাইছে, সেক্ষেত্রে আমি আপনার পেশেন্টও টেক কেয়ার করি, সেক্ষেত্রে আমি তাদেরকে বলে থাকি যে যদি হেলদি ডায়েট প্ল্যান, যেখানে আমার কার্ব, প্রোটিন, ফ্যাট, আমার সারাদিন আমি কি কি কাজকর্ম করছি, আমার সেডেন্টারি লাইফস্টাইল না আমার হেভি ওয়ার্কিং এর লাইফস্টাইল রয়েছে, তার উপরে বেস করি, সেটা একজন মাও হতে পারেন বা একজন উডবি বাবাও হতে পারে। তো সেক্ষেত্রে থেকে কার্ব, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন মিনারেলস সাথে কিছু হেলদি হ্যাবিটস গ্রো করা, যেমন কি যদি কারোর অ্যালকোহল হ্যাবিটস থাকে যেটাকে যত তাড়াতাড়ি কমানো, বা স্মোকিং হ্যাবিটস থাকে সেটাকে যত তাড়াতাড়ি কমানো, এক্সারসাইজ কিছু কিছু ইনক্লুড করা, সেটা কিন্তু এইগুলোকে পুরোপুরি লাইফস্টাইলকে মডিফাই করে গিয়ে যে কোনো আইভিএফ প্ল্যান করাটা সব থেকে বেশি মানে কার্যকরী বলে আমার মনে হয়। না, আমার মনে হয় একসাথে তার সাথে আমরা তো যেমন মহিলাদের সম্পর্কে বললাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসটা জোর দেব, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ওই লাইফস্টাইল চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট।
কারণ দেখা গেছে যদি পুরুষদের যদি ওজন বেশি থাকে, তারা যদি আনহেলদি থাকেন, বিশেষ করে তাদের যদি পেটে যদি ফ্যাট বেশি থাকে, তাহলেও কিন্তু দেখা গেছে তাদের শুক্রাণুর সমস্যা বাড়তে পারে এবং শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়। তার ফলে আইভিএফে কিন্তু ঠিকমতো ভ্রূণ তৈরি না হতে পারে এবং সেটাও কিন্তু, অর্থাৎ পুরুষের ওজন বেশি থাকার কারণে কিন্তু আইভিএফ ফেল হতে পারে। অর্থাৎ যারাই আইভিএফ এর জন্য যাচ্ছেন, পুরুষ মহিলা, আমরা বলবো যে দুজনকেই আমরা এক্স্যাক্টলি। আচ্ছা, এবার ধরুন একজন প্রেগনেন্ট হলেন, প্রেগনেন্সিতে তার কি ধরনের নিউট্রিশনের প্রতি যত্ন নেওয়া উচিত? স্যার প্রথমত প্রেগনেন্সিতে প্রথম যে টাইমেস্টার, যে প্রথম যেটা 3 মাস, সেটা নরমালাইজই থাকে, মানে সেখানে এক্সট্রা ক্যালোরির কোনো কিছু দরকার পড়ে না। সেকেন্ড টাইমেস্টার যেটাকে আমরা বলছি, তো সেখানে আমরা 350 ক্যালোরি বলি এক্সট্রা নিতে, এবং লাস্ট টাইমেস্টার মানে 26 সপ্তাহের পরে যে টাইমেস্টারটা শুরু হচ্ছে, সেখানে আমরা 450 ক্যালোরি কিন্তু বেশি নিতে বলছি। কিন্তু এখানে আমার একটা বলার বিষয় আছে, এই যে ক্যালোরি এক্সট্রা নিতে বলা হচ্ছে, তার মানে এই নয় যে হেন প্রকারে খেলাম আর ক্যালোরি বেড়ে গেল। আমি যদি একটা রসগোল্লা খাই, সেখানে মোটামুটি অ্যারাউন্ড 106 মতো ক্যালোরি পাচ্ছি, তাহলে 3টে রসগোল্লা খেলে তো আমার 340 অ্যারাউন্ড ক্যালোরি হয়েই যাচ্ছে। কিন্তু তা মানে ক্যালোরির ক্যালকুলেশন করলে হবে না। সেখানে যেমন আমাদের কিছু প্রেগনেন্সির সময় কিছু মানে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস এর রিকোয়ারমেন্ট পড়ে, ফলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন 6, আয়রন, এগুলো যে আমাদের রিকোয়ারমেন্টটা পড়ে, মানে এক্সট্রা করে দরকার, সেটা যাতে ওই ক্যালোরির যে এক্সট্রা ক্যালোরি সেটাকে যাতে পর্যাপ্ত পরিমাণে আসে, সেটার একটা প্ল্যানিং করে দেওয়াটা খুব দরকার, এবং আমি সেখানেই ফোকাস করব। তাই মায়েরা বা বাবারা বলে, মানে যাই ফ্যামিলিগত বলে ফেলে যে বেশি বেশি করে খা, বেশি বেশি করে খা, বেশি বেশি খাওয়ার কোনো ব্যাপার নেই। আমার যে 350 ক্যালোরিটা এক্সট্রা দরকার, সেটা যাতে হেলদি ওয়েতে এক্সট্রা দরকার, প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস বা নিউট্রিয়েন্টটা যাতে আমার আসে, সেইখানে আমাদেরকে মানে মনোযোগটা দিতে হবে। তাই বেশি খা, বেশি খেয়ে ওয়েট পুট অন করে কিন্তু কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। আর ওজন যদি অত্যন্ত বাড়ে, সেটাও কিন্তু প্রেগন্যান্সিতে কিন্তু খারাপ হতে পারে মা এবং বাচ্চার পক্ষে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় আমার সাথে দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর স্যারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।